আমাদের নতুন মন্ত্রিসভা, আমি ভীষণভাবেই লক্ষ্য করেছি, বাইরে থেকে গত 15 বছর যা শুনেছিলাম এই বিধানসভার গরিমা যেভাবে নষ্ট করা হয়েছিল, সেই তুলনাতে এবারে দেখলাম যে প্রত্যেকটা মন্ত্রী দায়িত্বশীলভাবে যে দপ্তরের যখন আলোচনা হয়েছে, যেদিন আলোচনা হয়েছে, একদম প্রত্যেকটা বিধায়কের বক্তব্য শোনা এবং সাথে সাথে শালীনতার সাথে সেটাকে তাচ্ছিল্য না করে তার জবাব দেওয়া, সেইটা করেছেন এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। তার সাথে সাথে এই সমস্ত সদস্যরাই ভীষণভাবে, আমরা যারা নতুন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলাম এই হাউসে, আমাদের কথা বলার জন্যে যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, তার জন্য হচ্ছে যে আপনাকে ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান এবারের বিধানসভায় বামপন্থীদের একমাত্র জনপ্রতিনিধি, যিনি নির্বাচিত হয়েছেন ডোমকল থেকে। বেশ সাবলীল, বেশ 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 ইমপ্রেসিভ। আমি তার বক্তৃতা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। তার বক্তব্যটা বাকি অংশটুকু পুরোটাই আপনাদের কাছে এই প্রতিবেদনে শোনাবো। আর দেখুন, বিধানসভার মধ্যে যারা বিধায়করা বক্তব্য রাখতেন, গত 15 বছর আমরা সেই অভ্যেস থেকে বঞ্চিত হয়েছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখবেন বা বিশেষ বিশেষ অধিবেশনের বিশেষ বিশেষ ঘটনার প্রেক্ষিতে শুধুমাত্র সংবাদ মাধ্যম সরাসরি টেলিকাস্ট করতে পারবেন, এরকম একটা নিয়ম জারি করে রেখেছিলেন তৎকালীন যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত দুই শাণ্ডিল্য গোত্রের এই ভূমিকায় বাংলার মানুষ প্রচুর স্বাদ থেকে বঞ্চিত। যারা বিধায়ক হিসেবে 2021-এর বিধানসভা থেকে 2025-এর বিধানসভায় যারা ভালো বক্তব্য রেখেছেন আমরা শুনতে পারিনি। 2021 থেকে 2025-এর মধ্যে বামপন্থীদের কোনো বিধায়ক ছিলেন না, ফলত তাদের বক্তব্য শোনার অবকাশ ছিল না। এবারে একমাত্র বিধায়ক ছিলেন বাম কংগ্রেস জোটের বায়রন বিশ্বাস, তিনি জেতার কিছুদিনের পরেই তৃণমূল হয়ে গিয়েছেন। ফলত স্বাভাবিকভাবে বামেরা কী বলছেন বা কংগ্রেস কী বলছেন শোনার কোনো অবকাশ ছিল না। নৌসাদ সিদ্দিকী বলতেন, মাঝে মধ্যে ইতিউতি শোনা যেত, কিন্তু পুরোটাই শোনা যেত না। এবারের বিধানসভায় নির্বাচিত নতুন বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত অধিবেশনটা টেলিকাস্ট হবে। লুকোনোর কিছু নেই। গণতন্ত্রে বা লুকোনোর কী আছে? গণতান্ত্রিকভাবে মানুষের ভোটে নির্বাচিত মানুষ, সেই এলাকার বিধানসভার লোকজন শুনবেন তাকে যিনি নির্বাচিত করেছেন তিনি কি পারফরমেন্স ভূমিকা পালন করছেন বিধানসভার অভ্যন্তরে। ফলত স্বাভাবিকভাবে সেদিকে তো নজর বাঙালি থাকে, আমাদেরও নজর ছিল যে এবারে বিধানসভার মধ্যে কারা ভালো বক্তব্য রাখছেন। তার মধ্যে অবশ্যই মোস্তাফিজুর রহমান, ছোট্ট একটা স্পেল, কিন্তু আমার মনে হয়েছে দুরন্ত স্পেল। তিনি কোন দল রিপ্রেজেন্ট করেন, কোন দলের বিধায়ক আমার দেখার দরকার নেই। একমাত্র বামপন্থী বিধায়ক ডোমকল থেকে এবার সবাইকে তাক লাগিয়ে জিতেছেন। নৌসাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতেছেন, কংগ্রেসেরও দুজন বিধায়ক জিতেছেন। ওদিকে জনতা ইউনাইটেড পার্টির হুমায়ুন কবির জিতেছেন। বিরোধী দলে এরা আছেন, তার বাইরে তৃণমূলের প্রায় 80 জন আছেন, মৃত তৃণমূল, মৃত তৃণমূলের মধ্যে। তাদের বক্তব্য তো আমরা মাঝে মধ্যেই শুনছি এবং শাসক দলের বেশ কিছু বিধায়ক খুব সুন্দর বলছেন। আমরা টুকরো টুকরো প্রতিবেদন সেই নিয়ে প্রতিদিন আপনাদের কাছে পেশ করছি। কিন্তু এবারে বিধানসভায় আমার বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে বামপন্থী বিধায়ক মোস্তাফিজুর রহমানের বক্তব্যটা। খুব ছোট্ট স্পেল, কিন্তু দুরন্ত ঘূর্ণির একটা স্পেল। খুব সুন্দরভাবে কোনো অহেতুক বিরোধিতার পথে না হেঁটে, যেটা সত্যি সেটা বলেছেন যে আমার বাইরে থেকে একটা ধারণা ছিল, কিন্তু ভেতরে এসে আমি চমকে গেছি। স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন যে স্পিকার যথাযথ সম্মান সুযোগ দিচ্ছেন, এবং সবথেকে বড় কথা যেটা, যে গণতান্ত্রিক পরিবেশে দি হাউস বিলংস টু দি অপোজিশন, এই কথাটা অন্তত শেষ পর্যন্ত স্পিকার মনে রেখেছেন, শাসক দলও মনে রেখেছেন। ফলত বিরোধীরা যখন যা বলছেন সেগুলো দেখতে হচ্ছে, এবং অবশ্যই কুণাল ঘোষের মেলোড্রামাও আমরা দেখছি, সেগুলো তো অন্য কথা। কিন্তু কেমন বললেন মোস্তাফিজুর রহমান, বামপন্থী বিধায়ক, তিনি পরিষ্কার বললেন যে আমরা যখন প্রশ্ন করছি সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য শাসক দলের মন্ত্রীরা যথাযথ সময়, নির্দিষ্ট সময় জবাব দিচ্ছেন, উপস্থিত থাকছেন, এটাও তো আমাদের কাছে বড় পাওনা। আমি আজকের এই প্রতিবেদনে সেই সাবলীল, অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রথম স্পেল বিধানসভার মোস্তাফিজুর রহমান ডোমকল থেকে জিতেছেন, একমাত্র বামপন্থী বিধায়ক, যথেষ্ট ইমপ্রেসিভ বক্তব্য রাখছেন বিধানসভায়, শোনাব। মাননীয় সদস্য সিপিআইএম শ্রী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রথম বিধায়ক, শপথ নেওয়ার পর অনেক ভয় ভীতি, কি বলবো কি করব এসব নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল। কিন্তু এটা ঘটনা, আপনি 15ই মে চেয়ারে বসার পর থেকে যেভাবে আজ পর্যন্ত এবং এখন পর্যন্ত যেভাবে নিরপেক্ষতার সহিত
এই বিধানসভা পরিচালনা করলেন তার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে। এবং তার সাথে সাথেই আমাদের নতুন মন্ত্রিসভা আমি ভীষণভাবেই লক্ষ্য করেছি, বাইরে থেকে গত 15 বছর যা শুনেছিলাম এই বিধানসভার গরিমা যেভাবে নষ্ট করা হয়েছিল, সেই তুলনাতে এবারে দেখলাম যে প্রত্যেকটা মন্ত্রী দায়িত্বশীলভাবে যে দপ্তরের যখন আলোচনা হয়েছে, যেদিন আলোচনা হয়েছে, একদম প্রত্যেকটা বিধায়কের বক্তব্য শোনা এবং সাথে সাথে শালীনতার সাথে সেটাকে তাচ্ছিল্য না করে তার জবাব দেওয়া, সেইটা করেছেন এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। তার সাথে সাথে এই সমস্ত সদস্যরাই ভীষণভাবে, আমরা যারা নতুন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলাম এই হাউসে, আমাদের কথা বলার জন্যে যে পরিবেশ তৈরি করে দিয়েছেন তার জন্য হচ্ছে যে আপনাকে ধন্যবাদ। তার সাথে সাথে এই বিধানসভার কার্যকালের সঙ্গে যারা যুক্ত, বিধানসভার বিভিন্ন স্তরের কর্মচারী সহ যারা সারাক্ষণ এই বিধানসভা চলা পর্যন্ত অ্যাসিস্ট করছে, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এছাড়াও বিশেষ করে আমি সংবাদ মাধ্যমের কর্মী যারা আছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের দেখছি সেই সকালে আসে, আমরা আসার আগেও আসে, এসে আবার শেষ পর্যন্ত হচ্ছে যে থাকে। আমাদের এই বিধানসভার বক্তব্য তারা জনমানুষে, গোটা রাজ্যের মানুষ না গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরার যে দায়িত্ব পালন করছে, সংসদীয় গণতন্ত্রের যেটা চতুর্থ স্তম্ভ হিসেবে যে কাজ করা দরকার সেটা করেছেন। তাই সংবাদ মাধ্যমের বন্ধুদের, ভাইদেরও আমি হচ্ছে যে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে হচ্ছে যে আবারও আপনাকে আজকে যে বিধানসভার আমরা কার্যকাল পরিচালনা করলেন আপনি, যেভাবে আগামী দিনেও যাতে বিধানসভার বাইরেও যাতে আমরা এই পরিবেশে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক পরিবেশ, সবার কথা বলার অধিকার, সবার সেটা বজায় থাকে, সেই আবেদন রেখে নতুন মন্ত্রিসভাকে এবং সবশেষে আপনাকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।